আমি আবারও একটু পল্লবীর বিষয়টাতে ফিরে যেতে চাই। আমরা যখন এই ঘটনার মধ্য দিয়ে দেখলাম যে আবারও পুরনো স্মৃতিগুলো আমাদের মনে পড়ছে, যেগুলো অনেকটা ক্ষতর মতো আমাদেরকে তাড়া করে বেড়ায়। মুনিয়ার কথা বলি, তনুর কথা বলি, এমনকি আসিয়ার কথা বলি। গণঅভ্যুত্থানের পরপরই আমরা দেখেছি, কিন্তু আসিয়ার ঘটনার পরেই একটা আইনেও দ্রুত বিচার প্রক্রিয়া যাতে ত্বরান্বিত হয় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। তো এখন আমি একটা প্রশ্ন করতে চাই, যেমন আমরা এই প্রশ্নগুলো করছিলাম যে যারা এই নিপীড়নের কাজ করছে এদের আসলে মনস্তত্ত্বটা কী, বা কোন সামাজিক অবস্থার মধ্যে দিয়ে এটা তৈরি হয়। তো নিপীড়কের পরিচয়টার ক্ষেত্রে আমরা হয়তো কখনো বলছি যে সে যৌন হতাশার কারণে এটা করছে, বা পর্নোগ্রাফি একটা প্রভাব ফেলছে, কিংবা সমাজের পৈশাচিক একটা প্রভাব তার মধ্যে আছে। আপনি আলী নাসের খান, আপনি কিভাবে দেখেন আসলে এই নিপীড়কের পরিচয় বা শেকড় কিভাবে আসলে তৈরি হয়? এই ব্যাপারে আমার পক্ষে এক্সপার্ট অপিনিয়ন দেওয়া কঠিন। আমি একজন সামাজিক বা রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেটা বুঝি, দেখেন, অবদমনের মধ্য দিয়ে যদি মানুষ বেড়ে ওঠে সেক্ষেত্রে তার অপরাধ প্রবণতা অনেক বেশি বাড়ে। তো আমাদের পাহাড়ের দিকে তাকাবেন, সেক্ষেত্রে কিন্তু যৌন অপরাধের ঘটনা আমরা কম দেখতে পাই, যদি মিডিয়ার উপস্থিতি কম, কিন্তু তাদের নৃতাত্ত্বিক যে পরিচর্যা ইত্যাদির কারণেই সেখানে একটা কম। এবং আরও উন্নত শহর বা অন্যান্য দেশগুলোতে যৌন অপরাধগুলো কম করতে দেখা যায়। আপনি যে আলাপটা করেছেন যে পর্নোগ্রাফি, বা আপা খুব একটা ভালো একটা নোক্তা দিয়েছেন, যে ক্ষমতা দেখানোর যে চর্চা, যে পুরুষতান্ত্রিক এই সমাজ ব্যবস্থায় এই সব কিছুই, বা কিছু কিছু ক্ষেত্রে আপনার পারিবারিক শত্রুতা বা অন্যান্য ক্ষেত্রে যে রেভেঞ্জ, আপনার প্রতিশোধ পরায়ণতা, এগুলোর মধ্য থেকে কিন্তু এই কন্যা শিশুরা ধর্ষণের শিকার হয় এবং নানান ধরনের দুর্ঘটনা ঘটে। তো আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন দরকার। আর আমরা যে আলাপটি করেছি, এই বিচার ব্যবস্থায় দৃশ্যমান একটা পরিবর্তন দরকার। আপনার যখন ধর্ষকটা দেখতে পায় যে এই অপরাধটি করবার পরে শুধুমাত্র সাক্ষী প্রমাণের অভাবে আপনার এটি বিচার হয় না, আপনি একজনের নাম করেছেন যাকে আমরা হারিয়েছি, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ধর্ষণ শিকার হয়েছেন, মুনিয়ার আলাপ করেছেন। মুনিয়ার এই অপরাধের সাথে যারা জড়িত, যে বসুন্ধরা গ্রুপের, আমি ভুল না করলে আনমির অপরাধীর নাম, তিনি কিন্তু এখন বহাল তবিয়তে দেশে ফিরেছেন এবং গণঅভ্যুত্থানে এবং গত রেজিমের সাথে সক্ষতা থাকার পরেও তারা বীর দর্পে এই দেশে ব্যবসা করে যাচ্ছেন। কেন? কারণ এই হোয়াইট কলার যারা, তাদের বিচার করতে পারবে এই ধরনের স্ট্রেংথ আমাদের জুডিশিয়ারি তৈরি হয়নি। তাই যে আইনের দৃষ্টিতে যে সমতা বা আইন সবার জন্য সমান, আইনের যে প্রাধান্য, আমরা রুল অফ ল বলতে যা বুঝি, এটা নিশ্চিত করার জন্য যে এই ধরনের স্ট্রেংথেনিং দরকার আমাদের প্রতিষ্ঠানগুলোর, এটা কিন্তু নাই। এটা না করতে পারলে কি হবে জানেন? যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একদিকে মনোযোগ দিলে সিলেক্টিভ দুই একটা কেসের সুরাহা হবে, অন্যগুলো কিন্তু ঝুলে থাকবে। এই যেমন মুনিয়া কেসের কোনো সুরাহা হবে না। তনুর ক্ষেত্রে যদি ধরেন করে মিলিটারি অফিসার কোনো ধরনের অপরাধ করে থাকেন, পুলিশের বড় কর্তা করে থাকেন, যে শিল্পপতি করে থাকেন, অনেক দায়িত্বশীল বড় রাজনীতিবিদ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বিচারপ্রাপ্তি অনেক চ্যালেঞ্জ। আপনি দেখেন সভ্য দেশগুলোতে, সেখানে একজন প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট বা একজন এক্স মিনিস্টার বা খুব বড় শিল্পপতি, পুঁজিপতি, তিনি কিন্তু এই ধরনের অপরাধটি করে সেখান থেকে নিস্তার পাবার কোনো প্রশ্নই আসে না। তো আমরা আসিয়ার ক্ষেত্রে আমরা আলাপ করেছি যে তখন আমরা দেখলাম রাষ্ট্রের একটা তৎপরতা, একটা আইনে একটা বড় ধরনের পরিবর্তন আসলো। এখন যে ধর্ষণকাণ্ডটি ঘটেছে, তো সেই ক্ষেত্রে আবার দেখলাম আমরা সবাই সোচ্চার হয়েছি, কিন্তু প্রতিবার আমরা সোচ্চার হলাম, আবার এই ঘটনা ঘটতেই থাকলো। এখন মনে হয় যে কি কি করতে হবে সেটা আমাদের একটা লোকাল নলেজ আছে, সেক্ষেত্রে যারা এক্সপার্ট আছে তারা আলাপ করবেন। তো আমাদের একটা সুনির্দিষ্ট একটা সলিউশনে দেখে আসা উচিত। মুনিয়া একটা প্রস্তাব করেছেন যে একটা বিশেষ ট্রাইব্যুনাল যদি হয়, আছে বিশেষ আইন এবং ট্রাইব্যুনাল, নারী শিশু এই ট্রাইব্যুনাল মধ্য দিয়ে হচ্ছে, কিন্তু তারপরেও মানুষের মধ্যে কেন যেন ওই ভীতি যাচ্ছে না। আমি একটা জিনিস উল্লেখ করতে চাই যে এই ধর্ষণ কাণ্ডের বিচারের ক্ষেত্রে রাষ্ট্রকে, আপনার ভিকটিম পরিবারগুলো আইনি সহায়তা এটি নিশ্চিত করতে হবে। আপনি জানবেন যে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করেন রাষ্ট্রপক্ষে, খুব এফিসিয়েন্ট লয়ার এখানে পাওয়া যায় না, বিশেষ করে লোয়ার কোর্টে পিপি যারা থাকেন, এপিপি। তো তাদের পক্ষে ভিকটিম পরিবারকে বিচার পাইয়ে দেওয়া অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়, কারণ খুব প্রতাপশালী যারা হচ্ছে অফেন্ডার থাকে, অপরাধীরা থাকে, তারা কিন্তু অনেক বেশি ব্যয় করেন। কারণ আদালতে আপনার একদম লোয়ার কোর্ট থেকে আপনার হাইকোর্ট যাওয়া পর্যন্ত অনেকগুলো প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়া আপনি সম্পন্ন করতে পারলেই
একজন ধর্ষককে বা হত্যাকারীকে তার বিচার নিশ্চিত করতে পারবেন। তো মাঝপথে আপনি যখন থেমে যান, দেখেন এক্ষেত্রে আরেকটি বড় ব্যাপার হচ্ছে সামাজিক চাপ। সেক্ষেত্রে ভিকটিম পরিবারের সদস্যরা ইমিডিয়েটলি যেটি হন, তারা হত্যার হুমকি পান, তারা সমাজে চলাফেরা করতে পারে না। তার যদি আরো কোনো বোন থাকে ভিকটিমের, বা হচ্ছে তার আর পরিবারের সদস্যরা থাকেন, তারাও ওটা লুকানোর চেষ্টা করেন, সেই পরিবারে বিয়ে হতে চায় না, তারা সমাজে মুখ সাক্ষী দেখাতে বা যে পারে না। ভিকটিম তাদের হ্যাঁ, সুরক্ষার বিষয় তাদের আইনি জায়গাগুলো কি? আইনি জায়গাগুলো রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে পুলিশের উপর তো মানুষের ভরসা নেই। আপনারা তো দেখেছেন জি। ইনস্টিটিউশনের কিন্তু পুলিশ ফেল করেছে। তো এই যে ভিকটিমদের সাপোর্ট সেন্টার এবং যারা সাক্ষ্য দেন, তাদেরকে যে আইনি এবং নিরাপত্তা যে নিশ্চিত করা, এগুলো কিন্তু রাষ্ট্রকে ম্যানেজ করতে হবে। তা না হলে সিলেক্টিভ দুই একটা আমরা জাস্টিস দেখতে পাবো। আর অসংখ্য ক্ষেত্রে এই বড় বড় যারা অপরাধী, তাদের কিন্তু আমরা এই বিচারে জি আনতে পারবো না।